নমস্কার বন্ধুরা, হ্যাপি আওয়ার উইথ শঙ্খ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। শুভ সকাল জানিয়ে ভিডিও শুরু করছি। এখন ঘড়িতে বাজে 9টা বেজে 20 মিনিট, আর আমি আছি এখন হাওড়া দীঘা স্পেশাল লোকাল ট্রেনে। আজকে তার প্রথম দিন যাত্রা। 6 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই ট্রেনটি টানা হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে চলবে। এটা সম্পূর্ণ কিন্তু লোকাল ট্রেন, ঠিক আছে। তো এই ট্রেনে আমি আজকে জার্নি করছি হাওড়া থেকে দীঘা পর্যন্ত। সাধারণ মানুষের কথা মাথায় রেখে হাওড়া থেকে একদম সরাসরি দীঘা পর্যন্ত আপনাদেরকে লোকাল ট্রেন সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে দেওয়া হয়েছে। 6 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই ট্রেনটি চলবে। তো আমি এই ট্রেনটিতে জার্নি করছি এবং কী কী সুযোগ সুবিধা আছে, ঠিক আছে, ট্রেনটিতে যেতে গেলে কোন কোন স্টপেজে ট্রেনটি দাঁড়াবে, কতক্ষণ সময় লাগবে দীঘা পৌঁছতে, ঠিক আছে, বা সঠিক টাইমে ছাড়ছে কিনা, সমস্ত কিছু ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমাদের ট্রেন 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাওড়া দীঘা ইএমইউ স্পেশাল একদম প্রথম দিনকে তার যাত্রা সম্পন্ন করার জন্য 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই যে আমাদের ট্রেন 08003 হাওড়া দীঘা স্পেশাল ট্রেন 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে 9টা বেজে 25 মিনিটে ছাড়বে। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের, এই যে দেখতে পাচ্ছেন ট্রেন। এই ট্রেনে করেই আমরা হাওড়া থেকে দীঘা পর্যন্ত পুরোপুরি সরাসরি প্রথম দিনকে ট্রেন জার্নি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে হচ্ছে আজকে আমাদের ট্রেন। আমরা ট্রেনে উঠে পড়েছি, অর্থাৎ আমি ট্রেনে উঠে পড়েছি। দেখতে পাচ্ছেন ট্রেনের কামরা একদমই ফাঁকা। যেহেতু আজকে প্রথম দিন, তাই অনেকেই কেউ জানে না যে এই ট্রেনটি আজ একদম হাওড়া থেকে সরাসরি দীঘা পর্যন্ত ট্রেনটি জার্নি হবে বা ট্রেনটি যাবে। অনেকেই জানে না, আজকে যেহেতু ফার্স্ট দিন, তো সেই জন্য ফাঁকা। দেখা যাক, তাও যাত্রাপথে বাকি যে স্টপেজগুলো দেওয়া হবে এই ট্রেনে, সেই স্টপেজ থেকে কেমন ভিড় হয় সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাওড়া থেকে দীঘা পর্যন্ত লোকাল ট্রেনে যে ভাড়া লাগে সেই ভাড়াই এই ট্রেনে আপনাদের লাগবে। হাওড়া থেকে দীঘা পর্যন্ত যে ভাড়াটা লাগবে সেটা আপনাদেরকে বলছি। হাওড়া থেকে দীঘা পর্যন্ত মোট 45 টাকা ভাড়া লাগবে এই ট্রেনে সম্পূর্ণ যাত্রা সম্পন্ন করতে। আর হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে এই ট্রেনটি যে যে জায়গায় দাঁড়াবে, অর্থাৎ যে যে জায়গায় স্টপেজ দেবে, সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে হাওড়া থেকে ছাড়বে, হাওড়ার পর সাঁতরাগাছির পর উলুবেড়িয়ার পর বাগনানের পর মেছেদার পর রঘুনাথ বাড়ির পর হচ্ছে রাজগোদা, তারপর হচ্ছে শহীদ মাতঙ্গিনী, তারপর হচ্ছে তমলুকের পর হচ্ছে নন্দকুমারের পর হচ্ছে লবণ সত্যাগ্রহ পর হচ্ছে দেশপ্রাণের পর হচ্ছে হেনরিয়া, তারপর হচ্ছে গোলাবাগদা, তারপর হচ্ছে নাচিন্দা, তারপর হচ্ছে কাঁথির পর হচ্ছে শীতলপুর বেঙ্গল, তারপর হচ্ছে সুজলপুর, তারপর হচ্ছে আশাপূর্ণা দেবী, তারপর হচ্ছে বাদলপুর পিএইচ, রামনগর বেঙ্গল, টিকরা পিএইচ, এবং সর্বশেষ হল্ট হচ্ছে দীঘা। টোটাল 187 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করতে এই ট্রেনটি সময় নেবে 4 ঘন্টা 20 মিনিট। নির্ধারিত সময় ছিল 9টা বেজে 25 মিনিট, তার বদলে ঠিক 9টা বেজে 40 মিনিটে আমাদের ট্রেন হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে দীঘার উদ্দেশ্যে রওনা করে দিয়েছে। পরবর্তী হল্ট সাঁতরাগাছি। আপনাদের সঙ্গে দেখা হবে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে হাওড়া 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরোচ্ছি। আর সামনেই দেখতে পাচ্ছেন যে ব্রিজটা, ওটা হচ্ছে বাঙালবাবু ব্রিজ। আর একটা কথা বলে রাখি, এই ট্রেনটা কিন্তু আমাদের গ্যালোপিং ট্রেন, ঠিক আছে, অর্থাৎ হাওড়ার পরে ছেড়ে সোজা সাঁতরাগাছি দাঁড়াবে। টিকিয়াপাড়া, দাসনগর, রামরাজাতলা কিন্তু এই ট্রেনটা দাঁড়াবে না, অর্থাৎ এই ট্রেনের স্টপেজ নেই কোনো, সোজা সাঁতরাগাছি।
পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে আরও অনেক লোকাল ট্রেন দেখতে পাচ্ছেন। সামনে যে লোকাল ট্রেনটা যাচ্ছে ওটা হচ্ছে ব্যান্ডেল লোকাল। যাই হোক, সাধারণ মানুষের সুবিধার জন্য ট্রেনটি করা হয়েছে। মানুষ অনেক স্যাটিসফাইড, মানুষ খুশি যে হাওড়া থেকে সরাসরি দীঘা পর্যন্ত ট্রেন একদম লোকাল ট্রেনে আপনারা যেতে পারবেন। কেননা তাম্রলিপ্ত এক্সপ্রেস আপনারা জানেন যে কত লেট করে। সকাল 6:50-এর ট্রেন, আজকেও দেখলাম বেলা 12টা পর্যন্ত রিশিডিউল করা আছে। তো সাধারণ মানুষের জন্য অন্তত এই কদিন যারা দীঘা যাবেন তাদের খুব সুবিধা হবে। তবে দেখা যাক কখন পৌঁছায় দীঘা, বা ট্রেনটা কেমন চলে, বা লেট থাকে কি না, সব কিছু তথ্য আপনাদেরকে দেবো। যেহেতু ট্রেনটি অলরেডি লেট করে ছেড়েছে, 9:25-এর বদলে 9:40-এ ছেড়েছে। দেখা যাক কী হয়। দেখুন বন্ধুরা, এক পাশে দাঁড়িয়ে আছে অনুভা 2.0, আর এক পাশে আমাদের পুরনো আবেগ, পুরনো ইঞ্জিন WDG4 ডিজেল লোকোমোটিভ। আর এই পাশে দাঁড়িয়ে আছে অনুভা, আর এই পাশে আছে বন্দে ভারত। এই হচ্ছে টিকিয়াপাড়া কাটসেট, টিকিয়াপাড়া EMU কাটসেট। ক্রস করছি টিকিয়াপাড়া। ক্রস করে গেলাম টিকিয়াপাড়া রেলওয়ে স্টেশন। মালগাড়ি ভার্সেস লোকাল ট্রেন। ক্রসিং রামরাজাতলা, আমার হোম স্টেশন। আমার হোম স্টেশন রামরাজাতলা। আপনারা সবাই জানেন এখানে একদম বৈশাখ মাসে রামনবমীর দিন থেকে পুরো শ্রাবণ মাসের শেষ রোববার পর্যন্ত রাম বসে থাকে, মানে রাম দর্শন করতে পারবেন আপনারা। এখানে খুব ধুমধাম হয়। এই হচ্ছে আমরা প্রবেশ করলাম সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন সাউথ ইস্টার্ন রেলওয়ের অন্যতম একটি জংশন রেলওয়ে স্টেশন সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। অবশেষে আমরা সাঁতরাগাছি প্রবেশ করলাম। এই হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের 3 নাম্বার প্ল্যাটফর্ম। ঠিক আছে, ঘড়িতে বাজে এখন সকাল 10:07। সাঁতরাগাছি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। ট্রেন লেট করে ছাড়লেও এখনও পর্যন্ত যেরকম চলছে মোটামুটি ঠিকঠাক টাইমেই আশা রাখা যায় যে দীঘা পৌঁছে যাব। এই হচ্ছে সাঁতরাগাছির প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছেন। সাঁতরাগাছি পার করার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে উলবেড়িয়া। মাঝখানে যা স্টপেজ আছে এই ট্রেন আমাদের আর কোথাও দাঁড়াবে না। সাঁতরাগাছির পর সোজা উলবেড়িয়াতে আমাদের ট্রেন দাঁড়াবে। এই হচ্ছে সাঁতরাগাছি বৈদ্যুতিক লোকোমোটিভ কারশেড, দেখতে পাচ্ছেন। একসঙ্গে সারি সারি কত লোকোমোটিভ রাখা আছে। দেখতে পাচ্ছেন একদম দুটো লোকাল ট্রেন একদম পাশাপাশি দাঁড়িয়ে গেছে। পাশেরটা সম্ভবত পাঁশকুড়া লোকাল, আর আমাদেরটা দীঘা লোকাল। এটা পাঁশকুড়া যাচ্ছে আর আমাদেরটা দীঘা যাচ্ছে, দুটো ট্রেনই দাঁড়িয়ে গেছে।
সামনে সিগন্যাল রেড। মৌরিগ্রাম। সাঁতরাগাছির পরে মৌরিগ্রামেও আমাদের কোনো হল্ট নেই, একদম সোজা উলবেড়িয়া। আন্দুল, আমাদের ট্রেন ক্রস করছে আন্দুল। এই আন্দুল কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, আপনারা সবাই জানেন। এইখান থেকে যে সমস্ত সাউথ ইস্টার্ন রেলওয়ের ট্রেনগুলো ইস্টার্ন রেলওয়ের দিকে যায়, অর্থাৎ ডানকুনির দিকে যায়, এখান থেকে কিন্তু ডানকুনি যাওয়ার লাইন ভাগ হয়ে গেছে এই আন্দুল রেলওয়ে স্টেশন থেকে। তাই জন্য এই স্টেশনটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই হচ্ছে আন্দুল। মনে হচ্ছে ট্রেন দাঁড়াবে আমাদের এখানেও, কেননা সামনে রেড সিগন্যাল, ক্রসিং নেই। তবে একটা জিনিসই আশ্চর্য লাগছে, সাউথ ইস্টার্ন রেলওয়ের এই প্রবলেমটা সবসময়ই থাকে যে গ্যালোপিং থাকা সত্ত্বেও ট্রেনটা কিন্তু প্রত্যেকটা স্টপেজে, প্রত্যেকটা স্টেশন ক্রস করার পরেই রেড সিগন্যাল খাচ্ছে। এটা দেখেই একটু আশ্চর্য লাগছে, না হলে তো একদম সাঁতরাগাছির পরে আমাদের এই ট্রেনে দাঁড়ানোর কথা হচ্ছে উলবেড়িয়া। সাউথ ইস্টার্ন রেলওয়ের কাছে বিনীত একটাই অনুরোধ যে আপনারা এই সাধারণ যাত্রীদের দিকে লক্ষ্য রেখে এই জিনিসটা একটুখানি লক্ষ্য রাখবেন, কারণ অফিস টাইমে যাত্রীদের যদি এরকম লেট হয় তো সেই ক্ষেত্রে অনেকের অনেক রকম সমস্যায় পড়তে পারে, বা নিয়মিত যেটা হচ্ছে আর কি। প্লিজ একটু এই ব্যাপারটা দেখবেন। আর এই হচ্ছে শালিমার, মুম্বাই এলটিটি, মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস থেকে শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। এই হলো জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। সাঁতরাগাছি ক্রস করার পরেও যেহেতু এই ট্রেনটা উলবেড়িয়া দাঁড়াবে একদম ফার্স্টে, আর হাওড়ার পর একদম সাঁতরাগাছিতেই ফার্স্ট হল্ট দিয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন সাঁতরাগাছি থেকেও কিন্তু সেই রকম প্যাসেঞ্জার ওঠেনি। ট্রেনটি একদমই ফাঁকা, একজন দুজন, আমি সহ একজন দুজন আছে এটাই বলা যায় ট্রেনটির মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আজকে প্রথম দিন তো সেই কারণেই হয়তো প্যাসেঞ্জাররা অনেকেই জানেন না যে ট্রেনটি আজকে চলবে। মোটামুটি একদিন দুদিন চলার পর হয়তো ট্রেনটিতে ভিড় হবে, বাট আজকে ভিড় হওয়ার একটাই কারণ, ভিড় না হওয়ার একটাই কারণ, যেহেতু আজকে প্রথম দিন সব যাত্রীরা জানে না যে আজকে থেকে ট্রেনটি চলছে বা চলবে, সেই জন্যই হচ্ছে ব্যাপার। ক্রসিং নলপুর, হাওড়া দীঘা ইএমইউ স্পেশাল নলপুর স্টেশন অতিক্রম করছে। এই নলপুরেও আমাদের কিন্তু কোনো রকম কোনো হল্ট নেই। নলপুর,
দুটো ট্রেনের ক্রসিং, আজাদ হিন্দ এক্সপ্রেসের সঙ্গে আরেকটি এক্সপ্রেস ট্রেনের। অসাধারণ অসাধারণ। পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস প্যারালালি ওভারটেক হচ্ছে ভাই পুরো। টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস। ক্রসিং বাউরিয়া। ক্রসিং চেঙ্গাইল। ক্রস করছি চেঙ্গাইল রেলওয়ে স্টেশন। আমরা প্রায় উলুবেড়িয়ার কাছাকাছি চলে এসেছি। ফুলেশ্বর ক্রস করলাম। উলুবেড়িয়ার কিছুটা আগে আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে উলুবেড়িয়ার রাস্তা, আর ট্রেন আমাদের দাঁড়িয়ে গেছে এখানে। ট্রেন কিন্তু প্রায়শই দাঁড়িয়ে যাচ্ছে যেখানে সেখানে। যাই হোক, উলুবেড়িয়া আসলে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। অবশেষে 31 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন প্রবেশ করছে তার দ্বিতীয় হল্ট উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। সাঁতরাগাছির পর তার পরবর্তী হল ছিল উলুবেড়িয়া। আমরা এখন প্রবেশ করছি উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। এই হচ্ছে উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন। একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল। পরবর্তী গন্তব্য অর্থাৎ পরবর্তী স্টেশন হচ্ছে বাগনান। উলুবেড়িয়া ট্রেন ছেড়ে চলে গেল। ক্রসিং বিরসি
হচ্ছে বাগনান। এই হচ্ছে বাগনান রেলওয়ে স্টেশন। এই হচ্ছে বাগনান। অত্যন্ত ব্যস্ততম এবং সাউথ ইস্টার্ন রেলওয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন হলো বাগনান। সুন্দর সবুজ মাঠের মাঝখান দিয়ে ট্রেন ছুটে চলেছে আমাদের গন্তব্য দীঘার উদ্দেশ্যে। আর এক কথায় বলতে গেলে ট্রেনটা কিন্তু খুবই ভালো। মোটামুটি বাগনান অবধি এলাম, ঠিক আছে। জানি না আরও যাই, কতটা কী হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। স্লিপিং ঘোড়াঘাটা। ট্রেনটা কিন্তু ভালোই টানছে, মোটামুটি লোকাল ট্রেন হিসাবে ভালোই টানছে। মারাত্মক গতিবেগে, আর লোকাল ট্রেন তার সর্বোচ্চ গতিবেগ নিয়ে দেউলটি রেলওয়ে স্টেশন অতিক্রম করছে। আর এই দেউলটি হচ্ছে হাওড়া জেলার লাস্ট স্টেশন। এরপর থেকে শুরু হয়ে যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা। একটা ব্রিজ ক্রস হবে আমাদের একটু পরে। ব্রিজটা ক্রস করে রূপনারায়ণ নদী, সেটা ক্রস করলেই আমাদের পূর্ব মেদিনীপুর জেলা চালু হয়ে যাচ্ছে। প্রবেশ করছি কোলাঘাট ব্রিজ। নদীটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো রূপনারায়ণ নদী। আর একদম ওই পাশ দিয়ে দেখুন ডাউনে একটি এক্সপ্রেস ট্রেন পাস করছে। ডাউনে কি সুন্দর দৃশ্য বন্ধুরা, রূপনারায়ণ নদী। প্রবেশ করলাম পূর্ব মেদিনীপুর জেলা। তার প্রথম স্টেশন কোলাঘাট। ক্রসিং কোলাঘাট।
এইখান থেকেই কিন্তু আমাদের দীঘা যাওয়ার লাইন আলাদা হবে মেছেদা থেকে। 58 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে মেছেদা রেলওয়ে স্টেশন। আর এই মেছেদা থেকেই হচ্ছে মেনলি দীঘা যাওয়ার লাইন আলাদা হয়েছে। পাঁশকুড়া থেকেও একটা লাইন আলাদা হয়েছে, বাট আমাদের ট্রেন সোজা মেছেদা হয়ে নারায়ণ পাকুড়িয়া মোরাইল হয়ে একদম পাঁশকুড়া কেবিন দিয়ে দীঘার লাইনের দিকে চলে যাবে। কোন লাইনটা দীঘার লাইনের দিকে চলে যাচ্ছে আর কোনটা খড়গপুরের দিকে চলে যাচ্ছে, মানে এখান থেকে দুটো লাইন ভাগ হয়েছে, একটা খড়গপুরের দিকে যাচ্ছে আর একটা হচ্ছে দীঘার দিকে যাচ্ছে। তো আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। আর ঘড়িতে বাজে এখন 11:27 আর আমরা এখন আছি মেছেদাতে। ঘড়িতে বাজে 11:30। আমাদের ট্রেন ছেড়ে দিল মেছেদা রেলওয়ে স্টেশন থেকে। আর এই মেছেদা থেকেই একদম আমাদের দীঘা যাওয়ার লাইন ভাগ হয়ে যাবে। কোন লাইনটা ভাগ হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই হচ্ছে মেছেদা, আমাদের ট্রেন ছেড়ে চলে যাচ্ছে মেছেদা রেলওয়ে স্টেশন থেকে। দেখুন বন্ধুরা, মেদিনীপুরের সবুজ মাঠ ঘাট সবই একই, শুধু জেলাটা আলাদা। ওটা ছিল হাওড়া জেলা আর এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, অর্থাৎ মিদনাপুর ডিস্ট্রিক্ট। এই যে বন্ধুরা লাইনটা ভাগ হচ্ছে দেখুন, এই সোজা যে লাইনটা চলে গেছে এই লাইনটা চলে গেছে খড়গপুরের দিকে, আর আমাদের ট্রেনটা যে লাইনে যাচ্ছে লাইনটা বেঁকে গেছে দীঘার উদ্দেশ্যে। অর্থাৎ আমাদের ট্রেন যে এখন যে লাইনটাতে যাচ্ছে ভাগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই দিকের লাইনটা কিন্তু খড়গপুর লাইন। আর আমাদের ট্রেনটা যে লাইন বরাবর যাচ্ছে এই দেখুন বন্ধুরা কি সুন্দর কার্ভ ওয়াইজ কেটে গেছে, এটাই হলো দীঘার লাইন। দেখুন একদম ওই দিকের লাইনটা হচ্ছে খড়গপুর লাইন। আমরা ঢুকে গেলাম দীঘার লাইনে। কার্ভটা একবার লক্ষ্য করুন জাস্ট। এটা হচ্ছে খড়গপুর লাইন আর আমরা প্রবেশ করলাম দীঘার লাইন। সব কিছু যেন কেমন একটা পরিবর্তন হয়ে গেল, সবুজ মাঠ ঘাট সব কিছু দেখুন বন্ধুরা। বন্ধুরা আপনাদেরকে তো দেখালাম যে মেছেদা থেকে কীভাবে দীঘার লাইন আলাদা হয়ে গেল। মেছেদা অবধি ট্রেনটা কিন্তু গ্যালোপিং ছিল, এবং মেছেদার পর থেকে দীঘার লাইনে ঢোকার পর থেকে ট্রেনটা কিন্তু অল স্টপেজ, মানে মেছেদা থেকে দীঘা যেতে যে যে স্টেশনগুলো আছে প্রত্যেকটা স্টেশনেই কিন্তু আমাদের এই ট্রেনটা দাঁড়াবে, ঠিক আছে। তো সব স্টেশন হয়তো দেখানো সম্ভব হবে না, তবুও আমি চেষ্টা করব যে যে স্টেশনগুলো দেখানোর বা গুরুত্বপূর্ণ সেই যে কটা পারবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো সব কিছু, যে মেছেদা থেকে দীঘা পর্যন্ত যে যে স্টেশনগুলো পড়ে। একদম ফাঁকা জমি। মেছেদার পর লাইন ভাগ হয়ে যাওয়ার পর আমাদের দীঘা যাত্রাপথে একটি অন্যতম স্টেশন হলো রঘুনাথ বাড়ি। দীঘা লাইনের অন্যতম একটি রেলওয়ে স্টেশন, আমরা চলে এলাম রঘুনাথ বাড়ি।
রঘুনাথ বাড়ি রেলওয়ে স্টেশন। রঘুনাথ বাড়ি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। দেখতে পাচ্ছেন একদম গ্রাম্য রেলওয়ে স্টেশন রঘুনাথ বাড়ি, এবং খুব ছোট্ট স্টেশন বলা যায়। আমরা পার করলাম হচ্ছে রঘুনাথ বাড়ি। রঘুনাথ বাড়ির পরের স্টেশন হচ্ছে রাজগোদা, কিন্তু এরপরে অনেক স্টেশনই যেহেতু দেখাতে হবে, তো আমি রাজগোদা স্টেশন স্কিপ করে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে শহীদ মাতঙ্গিনী। শহীদ মাতঙ্গিনী আসলে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। মাতঙ্গিনী রেলওয়ে স্টেশন, স্বয়ং শহীদ মাতঙ্গিনী হাজরার নামে এই রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয়েছে। এই হচ্ছে শহীদ মাতঙ্গিনী রেলওয়ে স্টেশন। নিশ্চয় নিশ্চয়, না না নামুন না, অসুবিধা নেই। এই হচ্ছে শহীদ মাতঙ্গিনী রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন। স্টেশনটা কিন্তু অনেক সুন্দর, শেডগুলো দেখুন একটু অন্যরকম টাইপের। ঘড়িতে বাজে 11:59, অর্থাৎ 12টায় ধরা যায় আমাদের ট্রেন শহীদ মাতঙ্গিনী রেলওয়ে স্টেশন থেকে একদম নির্ধারিত সময় ছেড়ে দিল। আমাদের যাত্রাপথের অন্যতম একটি হল্ট তমলুক রেলওয়ে স্টেশন। এই হচ্ছে তমলুক রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্মটা যদিও এদিকে পড়েছে। দীঘা যাওয়া যাত্রাপথে অন্যতম একটি রেলওয়ে স্টেশন হলো তমলুক রেলওয়ে স্টেশন। দেখুন বন্ধুরা, স্টেশনটা কত সুন্দর। খুব সুন্দর একটি রেলওয়ে স্টেশন এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি রেলওয়ে স্টেশন হলো তমলুক রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের ট্রেন অবশেষে তমলুক থেকে রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল। স্টেশনটা কতটা সুন্দর একবার দেখুন, আর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন।
চলে এলাম হচ্ছে নন্দকুমার। এই হচ্ছে নন্দকুমার রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন নন্দকুমার রেলওয়ে স্টেশন। এটিও দীঘা যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন, নন্দকুমার। আমাদের ট্রেন ছেড়ে দিল নির্ধারিত সময় নন্দকুমার রেলওয়ে স্টেশন থেকে। দেখুন বন্ধুরা, আমাদের ট্রেন একটা নদীর ওপর দিয়ে ক্রস করছে। এই নদীটার নাম কি আপনারা জানলে একটু বলবেন প্লিজ। নদীটার নাম জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা প্রবেশ করলাম লবণ সত্যাগ্রহ। এই হচ্ছে লবণ সত্যাগ্রহ রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন। ভেতরে গ্রাম, গ্রামের মাঝখানে সুন্দর একটি রেলওয়ে স্টেশন। আর একদম সঠিক সময়ে কিছুক্ষণের মধ্যেই লবণ সত্যাগ্রহ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। চলে এলাম আমরা কাঁথি। দীঘা যাওয়ার পথে অন্যতম একটি রেলওয়ে স্টেশন হলো এই কাঁথি রেলওয়ে স্টেশন। এই হচ্ছে কাঁথি রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন।
কাঁথির কিন্তু আর একটা নাম আছে, যেটা হচ্ছে কন্টাই। কাঁথির আর এক নাম হচ্ছে কন্টাই। আর কাঁথি কিন্তু কোনো গ্রাম নয়, কাঁথি অর্থাৎ কন্টাই কিন্তু শহর একটা। একদম নির্ধারিত সময় কাঁথি রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। হাওড়া থেকে 154 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে আমরা ক্রস করলাম হচ্ছে কাঁথি রেলওয়ে স্টেশন। এই কাঁথির পরেও অনেক স্টেশন আছে, যেমন হচ্ছে শীতলপুর বেঙ্গল, ঠিক আছে, এরকম আরও স্টেশন আছে। বাট আপনাদের আগেও বলেছি সব স্টেশন তো দেখানো সম্ভব নয়, যেহেতু লোকাল ট্রেন অনেক স্টেশন। তো আমি বেছে বেছে বেশ কয়েকটা স্টেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনাদের সঙ্গে যেমন আবার দেখা হবে আশাপূর্ণা দেবী। পরবর্তী হলটা আছে হচ্ছে শীতলপুর বেঙ্গল, তারপর আছে হচ্ছে সুজলপুর। তো এই দুটোকে স্কিপ করে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে আশাপূর্ণা দেবী। এইরকম পরিবেশ কিন্তু আমাদের কলকাতাতে পাওয়া যায় না। সুন্দর গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ সুন্দরভাবে। তার সঙ্গে যেটা আপনারা আসলে আরও ভালো বুঝতে পারবেন, সুন্দর মেঠো গন্ধ। আপনারা দেশের দিকে বা গ্রামের দিকে আসলে বা ফাঁকা জায়গায় আসলে এরকম আপনারা ফিলিংস অনুভব করতে পারবেন, আপনারা জানেন। আমরা চলে এলাম হচ্ছে আশাপূর্ণা দেবী। দেখতে পাচ্ছেন এই স্টেশনটার নাম হচ্ছে লেখক আশাপূর্ণা দেবী। আপনারা হয়তো তার কবিতা বা গল্প পড়েছেন, ঠিক আছে। সেই আশাপূর্ণা দেবীর নামে এই রেলওয়ে স্টেশনটি আছে। এই হচ্ছে রেলওয়ে স্টেশন আশাপূর্ণা দেবী। একদম নির্ধারিত সময় আশাপূর্ণা দেবী রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। সুন্দর গ্রাম্য একটা রেলওয়ে স্টেশন, সেটা দেখে বোঝাই যাচ্ছে জিনিসটা। আমরা ক্রস করলাম আশাপূর্ণা দেবী। পরবর্তী স্টেশন হচ্ছে বাদলপুর, কিন্তু আপনাদের সঙ্গে আবার কথা হবে রামনগর বেঙ্গল। বাদলপুর স্কিপ করে আপনাদের সঙ্গে আবার কথা হবে রামনগর বেঙ্গল। মেছেদার পর থেকে যে দীঘা যাওয়ার লাইনটা যে ভাগ হয়ে গেল, এটা কিন্তু সিঙ্গেল লাইন বন্ধুরা, মানে একটাই আপ আবার একটাই ডাউন। এই লাইন দিয়েই যায়, আবার এই লাইন দিয়েই ফিরবে। এই জন্য এই লাইনের ট্রেন এত কম। যদি সিঙ্গেল লাইনের বদলে যদি কখনো এই লাইনে ডবল লাইন হয়, তাহলে আশা রাখা যায় যে এই লাইনে আরও ট্রেন বাড়বে ভবিষ্যতে। আর দীঘা পৌঁছতে খুব বেশি সময় লাগবে না সাধারণত। এই রামনগরের বিষয় নিয়ে আপনাদেরকে একটু বলে রাখি। এই রামনগর বেঙ্গল অর্থাৎ রামনগর স্টেশন, এই জায়গাটি আপনারা যারা মন্দারমণি যাবেন তারা কিন্তু এই রামনগর স্টেশনে নেমে মন্দারমণি গেলে তাদের একটু কাছে হবে। দীঘা থেকে কিন্তু মন্দারমণি অনেকটা দূরত্ব বেশি পড়ে। তো সেই ক্ষেত্রে এই রামনগর স্টেশনে নেমে আপনারা যদি মন্দারমণি যান, ঠিক আছে, তাহলে আপনাদের অনেকটা কাছে হবে। মন্দারমণি বলুন বা তাজপুর সি বিচ, আপনাদের
এই রামনগর থেকে নেমে কাছে হবে। একদম নির্ধারিত সময়ে রামনগর থেকে ট্রেন আমাদের ছেড়ে দিল। পরবর্তী হল হচ্ছে টিকরা, তারপরেই হচ্ছে দীঘা। বলতে পারেন বা বলা যায় আমরা একদম দীঘার কাছাকাছি চলেই এসেছি, আর বেশিক্ষণ লাগবে না। বড়জোর আর 20-25 মিনিট, আধ ঘন্টা মতন লাগতে পারে এখান থেকে। আর আবারও বলছি, যারা মন্দারমণি যাবেন তারা কিন্তু এই রামনগর স্টেশনে নামতে পারেন। এই দেখুন বন্ধুরা, এখান থেকে দীঘার জগন্নাথ মন্দিরের চূড়াটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই দেখুন, একদম দীঘা স্টেশন থেকে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিটের রাস্তা আছে জগন্নাথ মন্দির। আর দেখছেন কত সুন্দর চূড়া দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরে। হাওড়া থেকে 187 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে অবশেষে আমাদের ট্রেনের অন্তিম স্টেশন দীঘা রেলওয়ে স্টেশনে অবশেষে পৌঁছে গেলাম। একদম সামনেই আমাদের দীঘা ঢুকছে, আর আপনাদের দেখাচ্ছে এই হচ্ছে সামনেই জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। কত সুন্দর দৃশ্যটা একবার আপনারা লক্ষ্য করুন। দাঁড়ান একটু জুম করে দেখায়, আরও ভালো লাগবে জিনিসটা। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগে জগন্নাথ মন্দিরটা, একদম দীঘা স্টেশন থেকেই দেখা যাচ্ছে সুন্দরভাবে। অবশেষে অপেক্ষার অবসান। আমাদের ট্রেন 187 কিলোমিটার যাত্রাপথ হাওড়া থেকে অতিক্রম করে মোট 4.5 ঘন্টা যাত্রাপথ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছে গেলাম দীঘা। এই হচ্ছে সেই সুসজ্জিত, নতুনভাবে প্রযোজ্য, নতুনভাবে তৈরি দীঘা রেলওয়ে স্টেশন। আমরা দীঘা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। স্টেশন একদম ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন দীঘার সুসজ্জিত রেলওয়ে স্টেশন। কতটা বড় প্ল্যাটফর্ম একবার লক্ষ্য করুন আপনারা। জিরো 8033 হাওড়া থেকে দীঘা EMU স্পেশাল ট্রেন তার প্রথম দিন যাত্রা সম্পন্ন করে দীঘা রেলওয়ে স্টেশনে প্রবেশ করল। এই দাঁড়িয়ে আছে ট্রেন, আর এই হচ্ছে দীঘার সুসজ্জিত রেলওয়ে স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন হাওড়া থেকে দেরি করে ছাড়লেও কিন্তু মোটামুটি ঠিকঠাক টাইমেই কিন্তু দীঘা রেলওয়ে স্টেশনে ট্রেন আমাদের ঢুকে গেছে। তো চলুন বাইরে যাই এবং দীঘা স্টেশনটা একটু আপনাদেরকে দেখাই, এবং আপনারা কিভাবে জগন্নাথ মন্দির যাবেন, কিভাবে সমুদ্র যাবেন, সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগে। এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন আমরা এই ট্রেনটা করেই এলাম। এটাই আবার বিকাল 3টের সময় ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। দেখতে পাচ্ছেন কতটা বড় প্ল্যাটফর্ম একবার লক্ষ্য করুন আপনারা। আর এই হচ্ছে আমাদের ট্রেন।
আর একদম দীঘা স্টেশনের সামনেই দেখা যাচ্ছে দেখুন সুসজ্জিত জগন্নাথ মন্দির, দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটু জুম করে দেখাই, দেখুন কত সুন্দর লাগছে দীঘা জগন্নাথ মন্দির। এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দীঘা স্টেশনের বাইরেটা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর এই হচ্ছে সেই রেল কোচ রেস্টুরেন্ট, বিখ্যাত, মানে সম্পূর্ণ ট্রেনের মতন দেখতে রেল কোচ রেস্টুরেন্ট, একদম দীঘার হোটেল LE রোড, একদম তার পাশেই হচ্ছে এই রেল কোচ রেস্টুরেন্ট দীঘা, একদম স্টেশনের সামনেই। এই স্টেশনের খাবার মানে এই রেল কোচ রেস্টুরেন্টের খাবার কারা কারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন।